এটা একটা এমন বোকার সোজাসাপটা ছেলের গল্প যে তার সাহস আর সত্যনিষ্ঠা দিয়ে রাজা হওয়ার পথে যায়। সেখানে তাকে জ্বলে ওঠা গরম পানির আর বেল মতো ভয়ঙ্কর প্রাণীর মুখোমুখি হতে হয়। আর এই যাত্রায় তার সঙ্গে থাকে এমন একটা বিশ্বস্ত বন্ধু যে প্রতিটা পদক্ষেপে নিজের জীবন বাজি রেখে তার সাহায্য করে। কিন্তু সে কি সব কষ্ট পার হয়ে রাজকুমারীর হার জয় করতে পারবে? এটা আমরা জানব আজকের এই রোমাঞ্চকর গল্পে। গল্পের শুরুতে আমরা দেখি একটা ঝকঝকে আলো যা রাতের অন্ধকারে এক কৃষকের খামারে দৌড়াচ্ছে। দেখে মনে হচ্ছিল যেন আকাশ থেকে খুব শক্তিশালী বজ্রপাত হয়েছে। তারপর পরের সকালে দেখা গেল যে সেই কৃষক যার মাঠ সেটা, তিনি তার ছেলেদের ডেকে মাঠগুলো দেখিয়ে বললেন, দেখো, কারো হাত ধরে আমাদের সারা গমের ফসল রাতেই নষ্ট হয়ে গেছে। এটা শুনে তার বড় দুই ছেলে বলল, হয়তো এটা কোনো শয়তান করেছেন। কিন্তু কৃষক নিজের ফসল নষ্ট হওয়ায় খুব রেগে গেলেন আর রাতের পাহারার জন্য তার সবচেয়ে ছোট ছেলে জনকে বললেন। আসলে সবাই জনকে বোকা আর মূর্খ ভাবত, কিন্তু তারা কি জানত যে এই বোকার ভাগ্যে একদিন রাজা হওয়ার কথা লেখা আছে। তারপর রাতের বেলা যখন জন মাঠে পাহারা দিচ্ছিল, তখন হঠাৎ সে একটা ঘোড়ার আওয়াজ শুনতে পায়। সেটা শুনে চারদিকে তাকাতে থাকে, আর যখন পিছনে ফিরে দেখে তখন দেখতে পায় একদম সাদা রঙের একটা বিশাল ঘোড়া তার পিছনে দাঁড়িয়ে আছে। দেখে সে ভয় ডরায়, তবু ধরে ফেলতে গিয়ে তার ওপর দড়ির ফাঁদ ছুড়ে দেয়। ঘোড়াটা তখন দৌড়ানো শুরু করে। এটা দেখে জনও দড়িটা শক্ত করে ধরে রাখে এবং তাকে থামানোর চেষ্টা করে, কিন্তু ঘোড়ার গতি এতটাই দ্রুত যে জন গড়াগড়ি খেতে খেতে এগিয়ে চলে। মনে হচ্ছে সে আর সামলাতে পারছে না, কিন্তু গতি এতটাই বেশি হওয়ায় শেষ পর্যন্ত সেই ঘোড়াটা সোজা এগিয়ে গিয়ে এক কাদামাটির মধ্যে আটকে যায়। এটা দেখে জন তাকে বাইরে বের করার চেষ্টা করে এবং ঘোড়াটার দড়িটা উইন্ডমিলের কাছে বেঁধে তাকে কাদামাটির হাত থেকে উদ্ধার করে। বাইরে আসার পর ঘোড়াটা দুঃখের মিশ্রণে সেখানে বসে থাকে, যা দেখে জনের তার ওপর দয়া হয়, তাই সে তাকে মুক্ত করার সিদ্ধান্ত নেয়। কিন্তু এর আগে জন তার কাছ থেকে প্রতিশ্রুতি নেয় যে আজ থেকে সে কখনো তাদের ফসল নষ্ট করবে না। আসলে এটা একটা জাদুকরী ঘোড়া। তারপর জন তাকে ছেড়ে দেয় আর সে আনন্দে ভরে যায়। সে দ্রুত সেখান থেকে চলে যায়। পরের সকালে যখন জন ঘুম থেকে ওঠে, তখন দেখে আস্তাবলে দুটো খুব সুন্দর ঘোড়া দাঁড়িয়ে আছে। এছাড়া সেখানে ফোল নামে আরেকটা ছোট ঘোড়াও আছে, যেটা ওই জাদুকরী ঘোড়ার ছেলে, আর এটি মানুষের সঙ্গে কথা বলতে পারে। ফোল তাকে বলে, আমার মা তোমার জন্য এই ঘোড়াগুলো উপহার পাঠিয়েছে, কারণ সে তোমার খুব খুশি। এটা দেখে জন অনেক খুশি হয়। ঠিক তখনই জনের বাবা মাঠ নষ্ট দেখে রেগে তার দিকে আসছেন। এটা দেখে জন ভয় পায়, কারণ গতরাতে সে সেখানে থাকলেও মাঠ নষ্ট হয়ে গেছে। যেই মুহূর্তে ফোল ওকে পিঠে তুলে নিল আর সেখান থেকে বজ্রগতিতে অনেক দূরে চলে গেল। এটা দেখে জন পুরোপুরি অবাক হয়ে গেল। দৌড়াতে দৌড়াতে তারা একটা শহরের কাছে এসে পৌঁছল। তখন জন ফোলকে বলল, আমাদের ঘোড়াগুলো তো স্টেবলে রয়ে গেছে। তখন ফোল জোরে চিৎকার করে একটা শব্দ করল, যার ফলে ঘোড়াগুলো স্টেবল থেকে সরাসরি তাদের কাছে চলে এলো। এরপর জন ওই ঘোড়াগুলো নিয়ে বাজারের দিকে চলল, কারণ সে ওই ঘোড়াগুলো বিক্রি করে ভালো দাম পেতে পারে। তারপর জন ঘোড়াগুলো নিয়ে বাজারে পৌঁছল, আর বাজারের সবাই ওই দুই ঘোড়াকে দেখে অবাক হয়ে যায়, কারণ তারা এত সুন্দর ঘোড়া আজ পর্যন্ত বাজারে দেখেনি। সবাই ওই ঘোড়াগুলো কিনতে চায়। তখন ফোল বলে, তোমরা ওই ঘোড়াগুলো সেই লোকটার কাছে বিক্রি করো যে ওখানে ঝুপড়ির সামনে বসে আছে। কিন্তু জন বলে, আমি এগুলো রাজাকে বিক্রি করব, তাতে আমার অনেক টাকা হবে। তারপর সে ঘোড়াগুলো নিয়ে রাজার কাছে যায়, কিন্তু রাজা তার মন্ত্রীকে বলে, আমার মনে হয় না এই সুন্দর ঘোড়াগুলো তারই। মন্ত্রী বলল, নিশ্চয়ই সে কোথা থেকে এনেছে ওই ঘোড়াগুলো, তার থেকে চুরি করেছে। এরপর রাজা জন থেকে দুটো ঘোড়া নিয়ে চলে যায়, কিন্তু দাম না দিয়ে। এটা দেখে জনের মন খারাপ হয়ে যায়। জনের মন খারাপ দেখে ফুল আবার জোরে সিটি মারা শুরু করে। সিটি শুনে ঘোড়াগুলো রাজার গাড়ি ছেড়ে দৌড়ে জনের কাছে চলে আসে। ঘোড়াগুলো দৌড়াতে দৌড়াতে রাজার গাড়িটা নিয়ন্ত্রণ হারিয়ে সরাসরি আটা ভর্তি রোদের ওপর পড়ে যায়, যার ফলে রাজা একদম সাদা ভূতের মতো হয়ে যায়। রাজা অনেক লজ্জিত হয়, কিন্তু এতে জনের কোনো দোষ ছিল না, তাই জনের পক্ষে প্রজার সামনে কিছু বলা হয় না। বলছে এখন সে জনকে ঘোড়ার দাম দিতে চায়, কিন্তু নিজের অপমানের বদলা নিতে চায়। তাই মন্ত্রীর পরামর্শে রাজা জনকে নিজের কাছে ঘোড়ার যত্ন করার জন্য বলে, আর জনও রাজি হয়ে যায়। পরে দেখা যায় জনের ভালো মনোভাব আর পরিশ্রমের কারণে রাজ্যের সবাই তাকে পছন্দ করতে শুরু করে। কিন্তু রাজা এটা ভালো লাগে না, সে জনকে যে কোনোভাবে শেষ করতে চায়। তখন রাজার এক মন্ত্রী বলে, আমাদের তাকে এমন একটা কাজ দিতে হবে যা সে কখনোই শেষ করতে পারবে না। কাজ শেষ না করার কারণে আমরা তাকে মেরে দিতে পারি, আর সেটা হলো ফায়ারবার্ডকে ধরে ফেলা, যাকে ধরে ফেলা অসম্ভব, কারণ আজ পর্যন্ত যেও তাকে ধরতে গিয়েছে কেউই বেঁচে ফেরেনি। তাই রাজা জনকে এই কাজের আদেশ দেয়, আর সে সেটা মেনে নেয়। এখন জন যখন ফোলকে এই কথা বলে, তখন ফোল বলে, এটা অসম্ভব, তোমাকে এটা করা উচিত হয়নি।
এই যাত্রা তোমার জন্য প্রাণঘাতী হতে পারে, কিন্তু জন তো এই কাজ করার জন্য হ্যাঁ বলেছে। তাই ফোলও রাজি হয়ে যায় আর জনকে নিজের পিঠে তুলে বিদ্যুৎ গতিতে একটা জঙ্গলের দিকে নিয়ে যায়। সেখানে ফোল তাকে একটা গাছের কাছে নিয়ে যায়, যেটা আসলে ড্রিম নাটসের গাছ। ওখানে ফোল বলল এই নাটসগুলো ফায়ারবার্ডের পছন্দের, কারণ এগুলো খাওয়ার পর সে গভীর ঘুমে চলে যায়। তাই জন কিছু নাটস নিয়ে নিজের ঝোলে নিয়ে নেয়। তারপর দুজন সেই জায়গায় চলে যায় যেখানে ফায়ারবার্ড থাকে, কিন্তু ফায়ারবার্ড ওখানে দেখা যায় না, কারণ সে মাটির নিচে থাকে। ফোল জনকে বলল ওই নাটসগুলো ওখানে ফেলে দাও। জন ওই নাটসগুলো ওখানে ফেলে দেয়। তারপর নাটসগুলোর গন্ধে ফায়ারবার্ড ধীরে ধীরে মাটির ওপরে উঠে আসে এবং এক এক করে নাটসগুলো খেতে থাকে, মজা করে খেতে শুরু করে। আর তারপর খুব একটা দেরি না করে সে হঠাৎ অসুস্থ হয়ে পড়ে আর ওখানেই পড়ে যায়। কিন্তু পরের মুহূর্তেই সে আবার সচেতন হয়ে ওঠে, যা দেখে ভয়ে জন পালাতে শুরু করে আর ফায়ারবার্ডও তার পিছনে লেগে পড়ে। কিন্তু ঠিক তখনই ফোল মাঝখানে চলে আসে, ফলে এখন ফায়ারবার্ড ফোলের পিছনে পড়ে যায়। কিন্তু এর আগেই যে তারা শেষ করতে পারত, জন কাছে থাকা শেষ ড্রিমনাটটি ফায়ারবার্ডের সামনে ছুড়ে দেয়, আর এটা খাওয়ার পর ফায়ারবার্ড আবার অসুস্থ হয়ে পানিতে পড়ে যায়। পরের সকালে যখন সে সচেতন হয়, তখন জন তাকে চেইনে বেঁধে রাখা হয়েছিল আগুন পাখিটাকে। পানি ভিজে থাকা আর চেইনে বন্ধ থাকার কারণে আগুন পাখির ইচ্ছাশক্তিও পুরোপুরি শেষ হয়ে গিয়েছিল, যার ফলে তার চোখ থেকে অশ্রু ঝরতে থাকে। এইটা দেখে জনও দুঃখ পায়, তাই সে আগুন পাখিটাকে মুক্ত করার সিদ্ধান্ত নেয়। চেইন খুলে আগুন পাখিটাকে মুক্ত করলে পাখিটা উড়ে গিয়ে চলে যায়। যাওয়ার সময় আগুন পাখিটা জনের জন্য এক ঝলমলানো পাখা রেখে যায়। সেটা পেয়ে জন খুব খুশি হয়ে ফোলের সঙ্গে রাজ্যে ফিরে আসে। কিন্তু রাজার সৈন্যরা তাকে বন্দি করে সবাইয়ের সামনে নিয়ে আসে, কারণ সে ফায়ারবার্ডকে ধরতে পারেনি আর এখন তাকে শেষ করে দেওয়া হবে। কিন্তু জন রাজা আর রাজ্যের লোকদের ফায়ারবার্ডের পালক দেখিয়ে বলে, আমি তাকে ধরেছিলাম কিন্তু শেষ পর্যন্ত ছেড়ে দিয়েছি। কিন্তু রাজা তার কথায় বিশ্বাস করে না, কারণ ফায়ারবার্ডের পালক তখন ঝলমল করছিল না। এরপর রাজা বলে, আমার আদেশ না মানার জন্য তোমাকে মৃত্যুদণ্ড দেওয়া হবে। কিন্তু সে জনকে মারার আগেই হঠাৎ ফায়ারবার্ড এসে পৌঁছে এবং পালকও আবার ঝলমল করতে শুরু করে। রাজ্য পুরোটা ফায়ারবার্ডের আলোয় ঝকঝকে হয়ে ওঠে। দেখে সবাই বিশ্বাস করে যে জন যা বলেছিল তা সত্যি ছিল এবং সে সেটা করে দেখিয়েছে। এখন রাজাও তাকে শাস্তি দিতে পারে না, কারণ প্রজা তার প্রতি বিশ্বাসী হয়ে গেছে। তাই না চাইলেও প্রজার সামনে রাজা জনকে রাজকীয় পোশাক আর পাগড়ি পরিয়ে সম্মান দেয় এবং সবার সামনে জনের প্রতি মুগ্ধতার অভিনয় করে। কিন্তু এবার রাজা আরও জিদ করে এবং যে কোনো মূল্যেই জনকে শেষ করতে চায়। সে তার মন্ত্রীলার থেকে জনকে শেষ করার পরামর্শ চায়। তখন এক মন্ত্রী বলে, আমরা জনকে আপনার জন্য এক রাজকুমারী খুঁজে এনে দেব, যেই মেয়েটা জমির থেকে অনেক দূরে বরফে ঢাকা পাহাড়ের চূড়ায় থাকে। এবার তোমারই লাভ হবে, কারণ যদি সে রাজকুমারীকে নিয়ে আসে তাহলে তুমি রাজকুমারীর সঙ্গে বিয়ে করে নিতে পারবে, আর যদি না আনতে পারে তাহলে তাকে মৃত্যুদণ্ড দেওয়া হবে। মন্ত্রীর এই পরামর্শ রাজাকে খুব ভালো লাগে, তাই সে দেরি না করে রাজ্যের সবাইকে একথা জানিয়ে দেয় এবং জোনকে দ্রুত রাজকুমারীকে আনতে পাঠিয়ে দেয়। এরপর জোন আর ফোল সেই জায়গার উদ্দেশ্যে রওনা দেয়, আর ফোলের দ্রুত গতিতে তারা খুব শিগগিরই সেখানে পৌঁছে যায়। কিন্তু দুর্গের ভিতরে পৌঁছানোর আগে সেখানে প্রথমে একটা অনেক মোটা বরফের স্তর ছিল, যা দেখে জন ভাবতে লাগলো এটা ভাঙা তার পক্ষে সম্ভব না। কিন্তু তখনই ফায়ারবার্ডের সেই পালক এসে দরজার ভিতরে ঢুকে গেল আর সাথে সাথে সব বরফ গলে গেল। সেখানে অনেক পানি বয়ে যেতে লাগলো, যার ফলে ফুলও পানির সঙ্গে ভেসে গিয়ে পাহাড়ের অনেক নিচে চলে গেল। তখন জন একাই দুর্গের ভিতরে ঢুকল, যেখানে সে অনেক মেয়েকে ঘুমিয়ে থাকতে দেখল, কিন্তু বুঝতে পারছিল না এইগুলোর মধ্যে কে আসল রাজকুমারী। তখন ফায়ারবার্ডের পালক একটা মেয়ের কাছে গিয়ে তাকে জাগা দিলে জন বুঝে যায় যে ওটাই আসল রাজকুমারী। তারপরও রাজকুমারীকে বলে, আমাদের রাজা তোমার সাথে বিয়ে করতে চায়, আমি জন আর তোমাকে নিয়ে যেতে আমাকে ওরা পাঠিয়েছে। কিন্তু রাজকুমারী বলে, যদি তোমার রাজা সত্যি এত সাহসী হতো ও নিজেই আমাকে নিতে আসত। তারপর সে জনের সঙ্গে যাওয়া মানা করে, কারণ মনে করে এই দুনিয়ায় আর কোনো সাহসী মানুষ নেই যার সঙ্গে সে বিয়ে করতে পারে। এই কথা বলেই সে পাহাড়ের চূড়া থেকে ঝাঁপিয়ে পড়ে। সেটা দেখে জনও কিছু ভাবে না, রাজকুমারীকে বাঁচাতে ঝাঁপিয়ে পড়ে। কিন্তু রাজকুমারী তার বিশেষ জামাকাপড়ের সাহায্যে আকাশে উঠতে পারছিল। কিন্তু যখন জনকে দ্রুত নিচে পড়তে দেখে তখন সে তাকে সঙ্গে নিয়ে নেয়। কিন্তু ঠিক তখন জনের ভুলের কারণে রাজকুমারীর কাপড় ফেটে যায় এবং দুজনেই দ্রুত নিচে পড়তে শুরু করে। তখন ফোল তাদের দেখে নিজের জাদুকরি পাখা দিয়ে দুজনকে পড়ার আগেই বাঁচিয়ে ফেলে। তবে উচ্চতার কারণে রাজকুমারী বোধহয় অসুস্থ হয়ে পড়েছিল। ফোল বলে, আমি তো তোমাদের আগেই বাঁচিয়ে ফেলতাম, কিন্তু আমার জাদুকরি পাখাগুলো হয়তো ঠিক এই মুহূর্তের জন্যই অপেক্ষা করছিল। তারপর তারা নিরাপদে নিচে নামে। রাত যখন তারা একটা জঙ্গলে থাকে তখন ফোল জনকে নিয়ে গিয়ে বোঝায় যে তোর তো রাজকুমারীর প্রেমে পড়ে গেছো, এই জন্য আমাদের রাজার কাছে ফিরতে হবে না, আমরা কোথাও অন্য জায়গায় চলে যাব। কিন্তু ফোল জনের কথা শোনে না, আর কোথায় না কোথায় রাজকুমারীও জনকে পছন্দ করতে শুরু করে। পরের সকালে জন আর ফোল রাজকুমারীর সাথে রাজ্যে পৌঁছে, যেখানে রাজা জন আর রাজকুমারীকে দেখে খুব রাগ করে, কারণ আবারও জন তাকে ভুল প্রমাণ করেছিল। কিন্তু মন্ত্রী রাজাকে বোঝায় যে আপনাকে রাগ করার দরকার নেই, কারণ এখন তুমি রাজকুমারীকে বিয়ে করে ফেলবে।
আর জন রাজকুমারীকে নিয়ে এসেছে দেখে প্রজাও খুব খুশি হয়। তাই রাজা জনের হাতে অনেক সোনা আর কাপড় দিয়ে সম্মান জানায়। কিন্তু এরপরেও জন খুব দুঃখী ছিল, কারণ রাজকুমারীর প্রেম থাকা সত্ত্বেও তাকে রাজাকে দিয়ে দিতে হয়েছে। এখন রাতে দেখা যাচ্ছে জোয়ান গোপনে রাজকুমারীর সঙ্গে দেখা করতে যায় এবং তাকে ফুলের একটা তোড়া দেয়, যা পেয়ে রাজকুমারী খুব খুশি হয়, কারণ রাজকুমারীও জোয়ানের প্রতি ভালোবাসা পোষণ করে। কিন্তু তখনই রাজার লোকেরা আশায় জনকে সেখান থেকে চলে যেতে হয়। এরপর রাজার লোকেরা রাজকুমারীকে নতুন পোশাক পরিয়ে রাজার সামনে নিয়ে যায়। সেখানে অনেকক্ষণ কথা বলার পরে রাজা রাজকুমারীর কাছে বিয়ে করার প্রস্তাব দেয়, কিন্তু সে অস্বীকার করে এবং বলে, আমি ততক্ষণ পর্যন্ত বিয়ে করব না যতক্ষণ না আমার দাদিমার হারানো আংটি ফিরে আসে, আর সেই আংটি আমি সমুদ্রে কোথাও হারিয়েছিলাম। এটা শুনে রাজা চিন্তিত হয়ে পড়ে। ঠিক তখনই জন এসে পড়ে, যার ফলে রাজা খুশি হয় এবং বলে, তুমি ঠিক সময়ে এসে গেছো। তোমার জন্য আরেকটা অর্ডার আসে যে তুমি রাজকুমারীর আংটি সমুদ্র থেকে খুঁজে এনে দেবে। এই ব্যাপারে জনও রাজি হয়ে যায়। তারপর দেখি ফোল এটা নিয়ে চিন্তিত হয়ে পড়ে, কারণ এখন আংটি খুঁজতে তাকে জনের সাহায্য নিতে হবে। এবার সে নিজেও জানে না আংটিটা কোথায়। তাই ফোল তার মায়ের কাছে সাহায্য চায়। ফোলের মা জাদুর মাধ্যমে আকাশ থেকে তাকে বলে যে আংটিটা একটা বড় ভেলা মাছের পেটে আছে, যেটা সমুদ্রে এখন একটা দ্বীপে পরিণত হয়েছে। এরপর সেখানে যাওয়ার পথও বলে দেয়। এরপর পরের সকালে ফোল জনের সাথে ওই একই পথে সেই তিমি খুঁজতে বেরিয়ে পড়ে। আর যখন ওরা উড়ে যাচ্ছে তখন হঠাৎ জন নিয়ন্ত্রণ হারিয়ে সমুদ্রের মধ্যে পড়ে যায়। ওখানে তাকে কিছু হয় না, কিন্তু সে নিচে দেখলে একটা বড় তিমিকে মোটা মোটা শৃঙ্খলে বেঁধে রাখা হয়েছে, যার কারণে সে একটা ছোট দ্বীপে বদলে গেছে। এইসব দেখে জন বুঝে যায় যে এইটাই সেই তিমি যেটা তারা খুঁজছিল। এরপর যখন সে উপরে উঠে আসে তখন হঠাৎ একটা বড় ঢেউ তাদের দিকে আসতে থাকে, কিন্তু তার আগেই ফোল আর জন উড়ে উড়ে তিমির কাছাকাছি চলে আসে। এখন ওয়েল বুঝতে পারে যে ভুলবশত সে কিছু জাহাজ গিলে ফেলেছে, তাই তাকে শিকল দিয়ে বেঁধে রাখা হয়েছে। কিন্তু এখন সে তার ভুল ঠিক করতে চায়। এটা শুনে জন ভাবতে থাকে তাহলে তাকে কিভাবে মুক্ত করা যাবে। তখন তার মাথায় একটা আইডিয়া আসে, যদি ওরা ওয়েলকে হাঁচি দেয়াতে পারে তাহলে তার হাঁচিতে সব শিকল এক এক করে ভেঙে যাবে এবং সে মুক্ত হয়ে যাবে। এরপর জন ফোলকে নিয়ে ওয়েলের নাকে ঢুকে যায়, আর ওরা দুজন মিলে ওয়েলের নাক গুদগুদ করতে থাকে, যার ফলে ওয়েল এক জোরে হাঁচি দেয় আর ধীরে ধীরে সব শিকল ভেঙে পড়ে। সাথে সাথে সেই সব জাহাজগুলো যেগুলো সে গিলে ফেলেছিল বেরিয়ে আসে। ঠিক তখনই জন আর ফোলও হাঁচির সঙ্গে বেরিয়ে এসে তীরে চলে এসেছে। তারা দেখে ওয়েল মুক্ত হয়ে খুব খুশি হয়ে সমুদ্রের গভীরে চলে যাচ্ছে। কিন্তু তারপর জনের মনে পড়ে যে সে ওয়েল থেকে আংটি নিতে ভুলে গেছে, যা তাকে অনেক দুঃখ দেয়। তখনই সেখানে একটা কাঁকড়া আসে আর জনকে সেই আংটি দেয়, কারণ ওয়েল জনের মনটা বুঝতে পেরেছিল। আংটি পেয়ে জন খুব খুশি হয়। তারপর সে ফোলের সঙ্গে ফিরে আসে, কিন্তু এসে চুপচাপ সবার আগে রাজকুমারীর কাছে যায় এবং রাজকুমারীর দাদিমার আংটি দিয়ে তাকে বিয়ের প্রস্তাব দেয়। আংটিটা দেখে রাজকুমারী বুঝে যায় যে জন একটা সাহসী ছেলা, আর সে খুশি হয়ে বিয়ের জন্য রাজি হয়ে যায়। কিন্তু অন্যদিকে রাজার মন্ত্রীরা জনকে রাজকুমারীর সঙ্গে দেখে ফেলে আর সেনাবাহিনী নিয়ে জনকে ধরতে আসে। তখন জন আর সৈনিকদের মধ্যে লড়াই শুরু হয়। তখন এসব আওয়াজ শুনে রাজা ঘুম থেকে উঠে রাজকুমারীর ঘরের দিকে তাকায়। তখন দেখে ওকে বন্দুক থেকে গুলি মারে, যার ফলেও নিচে পড়ে যায়। তারপর জনকে রাজকুমারীর সাথে চুপি চুপি দেখা করার অপরাধে গ্রেফতার করা হয়। রাতে যখন রাজকুমারী নিজের ঘরে থাকে তখন তার কাছে একটা চুরকি আসে, যা রাজকুমারীকে নিয়ে যায় ঘোড়াশালায়। আসলে এটা ফোলই পাঠিয়েছিল। তখন রাজকুমারী ফোলকে বলে, আমি যে কোনোভাবে রাজাকে শেষ করতে চেয়েছিলাম, তাই রাজাকে তরুণ হওয়ার প্রলোভন দেখিয়ে একটা ওষুধের কথা বলে 3টে পাত্রের মধ্যে দিয়ে যেতে রাজি করিয়েছিলাম। কিন্তু ঠিক তখনই রাজার মন্ত্রী এসে গেল, যিনি রাজাকে পরামর্শ দিলেন যে আগে জনকে সেই 3টা কুণ্ডের মধ্যে দিয়ে যেতে হবে। তাই আগামীকাল দুপুরে জনকে সবাই সামনে ওই 3টা বড় কুণ্ডের মধ্যে দিয়ে যেতে হবে। প্রথম কুণ্ডে থাকবে ফুটন্ত গরম পানি, দ্বিতীয়টায় জমে থাকা ঠান্ডা রক্তের মতো পানি, আর তৃতীয় কুণ্ডে থাকবে ফুটন্ত দুধ। আর যদি আমরা জনকে বাঁচাতে চাই তাহলে গরম পানির কুণ্ডে আমার দাদিমার আংটি ফেলতে হবে, তারপর ঠান্ডা পানির কুণ্ডে ফায়ার বার্ডের পাখা, আর দুধের কুণ্ডে জীবনের অমৃতের ফুল ফেলতে হবে, যা পৃথিবীর শেষ মোড়ে পাওয়া যায়। রাজকুমারীর কথা শুনে ফোল বলে, আংটিটি আর ফায়ার বার্ডের পাখা তো আমাদের কাছে আছে, কিন্তু আমি মনে করি না আমি কাল দুপুরের আগেই পৃথিবীর শেষ মোড় থেকে জীবন অমৃতের ফুল নিয়ে ফিরে আসতে পারবো, কারণ আমি তো আগেই আহতপ্রাপ্ত। কিন্তু রাজকুমারী ফোলকে সাহস দেয়, তুমি এটা করতে পারবে। তারপর রাজকুমারী চলে যাওয়ার পরও ফোল আহত হলেও নিচের বিজলির গতিতে জীবনদান অমৃত ফুল আনতে বের হয়ে পড়ে। পরের সকালে দেখা যায় রাজা সবাই সামনে 3টে বড় বড় কুণ্ড তৈরি করে নিয়ে এসেছে। এরপর জনকে কারাগার থেকে মুক্ত করা হয়, তাকে বের করে আনা হয় এবং তারপর দেরি না করে রাজা তাকে উথলে ওঠা গরম পানির কুণ্ডে ঢেলে দেয়। কিন্তু তখনই রাজকুমারী চালাকি দেখিয়ে সেই আংটি কুণ্ডে ফেলে দেয়, যার ফলে জন বাঁচে। এরপর যখন সে উড়ে উড়ে ঠান্ডা পানির কুণ্ডে পড়ে তখনই ফায়ারবার্ড তার পাখা ঠান্ডা পানির কুণ্ডে ডুবিয়ে দেয়, যার ফলে এবারও জনের জীবন বাঁচে। এরপর সে উড়ে উড়ে উথলে ওঠা দুধের কুণ্ডে পড়ে যায়,
অন্যদিকে ফোলও নিজের গতি নিয়ে কষ্ট করে সেই জীবনের অমৃত ফুলে পৌঁছেছিল, যেখানে সেই ফুল তাকে বলছে, যদি তুমি আমাকে ভাঙো তাহলে তোমার মৃত্যু নিশ্চিত। তবে ফুল তার প্রাণের চিন্তা না করে ফুলই তোড়ে। অন্যদিকে জন অনেকক্ষণ ধরে দুধের টবের মধ্যে পড়ে আছে, তাই সবাই ভেবেছিল জন মারা গেছে এবং সবাই দুঃখ করে সেখানে থেকে যাওয়ার চেষ্টা করছিল। কিন্তু তখনই উপর থেকে উঠতে উঠতে ফুল জীবন অমৃতের ফুলটিকে সেই টবে ফেলে দেয়। ফুল টবে পড়তেই এক ঝলমলে আলো বেরোতে শুরু করে এবং সঙ্গে সঙ্গে জন ওই টব থেকে একদম রাজকুমারের মতো বেরিয়ে আসে, যাকে দেখে সবাই খুব খুশি হয়। এখন জন রাজকুমারের মতো বদলে যাওয়া দেখে রাজা নিশ্চিত হয়ে যায়, তাই দেরি না করে সে নিজেও তরুণ হওয়ার জন্য গরম পানির স্নানকুণ্ডে ঝাঁপ দিয়ে পড়ে। সবার নজর রাজার উপর ছিল, কিন্তু পরের মুহূর্তে সে একটা বড় বাবলে আটকানো অবস্থায় বেরিয়ে আসে আর চিৎকার চেঁচামেচি করে সেই বাবল নিয়ে উড়ে কোথাও দূরে চলে যায়। এটা দেখে রাজ্যের মানুষ খুব খুশি হয়, কারণ কেউই রাজাকে পছন্দ করত না। এরপর সবাই সিদ্ধান্ত নেয় জনকে তাদের নতুন রাজা বানানোর, কারণ তারা বুঝে গিয়েছিল জন একজন সত্যিকারের এবং সততার মানুষ। এই সিদ্ধান্তে জন আর রাজকুমারী দুজনেই খুব খুশি হয়ে যায়, আর ফুল ভাবতে থাকে যে সে এখন মারা যাবে, যে কারণে সে এত চিন্তিত ছিল। কিন্তু রাজকুমারী তার কথা শুনে বলে, তোমার কিছুই হবে না, ফুলের কথা তোমার জন্য একটা মানসিক পরীক্ষাই ছিল, যেটা তুমি সফলভাবে পাশ করেছ, কিন্তু যদি তুমি ফুলটা ভাঙা ছাড়া নিয়ে আসতে তাহলে নিশ্চয়ই মারা যেত। এরপর গল্পের শেষে আমরা দেখি জন আর রাজকুমারীর বিয়ে হয় এবং রাজ্যের সবাই এই আনন্দে মেতেছে। এই হাসি খুশির মধ্যেই গল্প এখানেই শেষ হয়। বন্ধুরা, আশা করি গল্পটা তোমাদের ভালো লেগেছে। আবার দেখা হবে আরেকটা গল্প নিয়ে।